হাসিনার দেশ ছেড়ে যাওয়াকে আল্লাহর রহমত বললেন জিএম কাদের। হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে। জাতিসংঘ মহাসচিবের আয়োজিত সংবর্ধনায় যোগ দিলেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো ইউনূস বাইডেন বৈঠক কি কি আদায় করতে পারে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসিনার দেশ ছেড়ে যাওয়াকে আল্লাহর রহমত বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এটা আল্লাহর রহমত। এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই। গোলাম মোহাম্মদ কাদের বলেন, আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযজ্ঞের ইতিহাসও নেই আমাদের দেশে। আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, যা আমরা পারিনি। শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো, দেশে মাত্র একটি দলই থাকতো। তিনি বলেন, চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন সেক্টর বাঁচাতে হবে। পরিবহন মালিক শ্রমিকদের বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে। পরিবহন মালিকদের দাবি, সড়কের চাঁদার জন্য গণপরিবহনের ভাড়া বেড়ে যায়। গণপরিবহনের চালক ও সহযোগী নিয়োগ দেন শ্রমিক ইউনিয়ন। মালিকদের কর্তৃত্ব থাকে না। কেউ প্রতিবাদ করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান বলেন, 2014 সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে CMH-এ আটক করা হয়। তার নির্দেশে আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিই। আমি সহ জাতীয় পার্টির 270 জন নির্বাচন বর্জন করি। 2014 সালের সংসদে আমি যাইনি। মঞ্জুর হত্যা মামলা সহ বিভিন্ন চাপে হুসেইন মোহাম্মদ এরশাদকে সংসদে যেতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার। কিন্তু 2014 সালের নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা পরিষদ ও পৌরসভা সহ বেশ কিছু নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ প্রায় সব দলই নির্বাচনে অংশ নিয়েছিল। আমরা সেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। 2024 সালের নির্বাচনে আমরা যেতে চাইনি। আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। আমাদের দলের মাঝে বিভাজন সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। তিনি বলেন, একটি গোষ্ঠীকে আমাদের দল ও প্রতীকের নামে কাউন্সিল করতে অন্যায়ভাবে অনুমতি দিয়েছিল তারা। হাস্যকর একটি মামলায় আমাকে রাজনীতি থেকে 4 মাসের বেশি সময় দূরে রাখা হয়েছিল। আমরা নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। সবকিছুই রেডি ছিল, কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও বিভিন্ন সংস্থার সদস্যরা আমাদের অফিস কর্ডন করে রাখেন। আমাদের নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিতে দেয়নি, এটা সবাই জানে। এখন কথা হচ্ছে 2014 সালের নির্বাচনেও আমাদের বাধ্য করে নির্বাচনে নেওয়া হয়েছে। কিন্তু বিএনপি 2014 সালের জাতীয় নির্বাচন না করলেও তো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিল। আবার 2018 সালের নির্বাচনেও তো বিএনপি অংশ নিয়েছিল। বিএনপির এমপিরা তো 4 বছর সংসদে সক্রিয় অংশ নিয়েছিলেন। বাধ্য হয়ে জাতীয় পার্টি 2024 সালের নির্বাচনে যাওয়ার যদি আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়া হয়, তাহলে 2018 সালের জাতীয় নির্বাচন ও 2014 সালের স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে বিএনপি কি আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেয়নি? হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, হাসিনার ব্যাপারে চুপ থাকার সুযোগ নেই। ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অবিলম্বে তাকে ফেরত চাইতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনার বিচার হতে হবে। ববি হাজ্জাজ বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যোগে অভিযোগ গঠনে বিলম্ব করা অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতা। পতিত স্বৈরাচার হাসিনা এবং তার রেখে যাওয়া দস্যু এবং খুনি বাহিনী প্রতিশোধের স্পৃহায় মত্ত হয়ে আছে। রাষ্ট্রীয় উদ্যোগে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত গণহত্যার অভিযোগ না আনা বর্তমান সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত। ট্রাইব্যুনালের আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংশোধিত আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে গণহত্যা এবং গুমের দায়ে আওয়ামী লীগ এবং দলটিকে গণহত্যার জন্য ক্ষমতায়নের জন্য 14 দল এবং জাতীয় পার্টিরও বিচার হতে হবে। তিনি আরও বলেন, পাঠ্যক্রম সংশোধন কমিটিতে এই সংক্রান্ত বিশেষজ্ঞ এবং বিজ্ঞ আলেমদের অন্তর্ভুক্ত করে বিতর্ক এড়াতে হবে। জাতিসংঘ মহাসচিবের আয়োজিত সংবর্ধনায় যোগ দিলেন ডক্টর ইউনূস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল 8টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠানটি শুরু হয়।
যেখানে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানান গুতারেস। সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনুস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক সহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস গতকাল সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। ইউনুস বাইডেন বৈঠক, কি আদায় করতে পারে বাংলাদেশ? বাংলাদেশের তৈরি পোশাক খাতের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, তবে দেশটিতে পোশাক রপ্তানির ক্ষেত্রে বৈষম্যের শিকার বাংলাদেশ। ভিয়েতনাম মাত্র 7% শুল্কে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি করলেও বাংলাদেশকে সেখানে দিতে হয় 18%। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনার মার্কিন বিরোধী পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্রের কাছে এই বৈষম্যের বিষয়টি এতদিন তুলে ধরা যায়নি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। সেখানেই শুল্ক কমিয়ে 5% বা ভিয়েতনামের সমান করার দাবি জানাবেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের স্থানীয় মিশনের কূটনীতিকরা বলছেন, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক বিরল ঘটনা। আর বাংলাদেশের জন্য এটা ছিল অনেকটা স্বপ্নের মতো। এটা সম্ভব হয়েছে একমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। জানা যায়, 30 বছর পর হওয়া এই বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফেরত শুল্ক 18% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব করবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘমেয়াদী উন্নত করা সহ যে প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন তার বর্ণনা দিতে পারেন ইউনূস। ভারতে অবস্থান করা শেখ হাসিনার বিষয়টিও দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে উঠে আসতে পারে। বাইডেনের সঙ্গে বৈঠক শেষে আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশের ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট টেকসই সহ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা। Audio Jungle.